দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন আজ ভোরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, আপনারা জানেন যে গত 23 নভেম্বর থেকে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার শরীরের অত্যন্ত খারাপ অবস্থার কারণে তার দল থেকে এবং তার পরিবার থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই সংবাদগুলো আমরা চ্যানেল আয়ের মাধ্যমে, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি সবসময়। এবং আজ সকালে তিনি যখন ইন্তেকাল করেছেন, তারপর থেকে আমরা তার প্রত্যেকটি সংবাদ রাজধানীর বিভিন্ন স্থান থেকে, অর্থাৎ সেই এভার কেয়ার হাসপাতালে যেখানে তার মরদেহ রয়েছে সেখান থেকে এবং বিএনপির গুলশান কার্যালয় থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। আপনারা এই সংবাদগুলো জেনেছেন যে আগামী কাল বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তার দাফন সম্পন্ন হবে তার স্বামী অর্থাৎ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার রয়েছে সংসদ ভবনের পাশে, সেখানে। এতদূর আমরা জেনেছি। এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং কালকে বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে আগামীকাল বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এবং তার এই মৃত্যুতে সমগ্র পৃথিবীতে যে বিভিন্ন রাষ্ট্রনায়করা রয়েছেন তারা শোক বার্তা দিচ্ছেন, আমরা ইতিমধ্যে দেখেছি। এবং আপনাদেরকে আরও বিস্তারিত জানানোর জন্য আমরা এখন সংযুক্ত হচ্ছি যিনি আমাদের সিনিয়র সাংবাদিক জনাব চকর মালিথা, যিনি দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছেন সংবাদকর্মী হিসেবে দেশে এবং দেশের বাইরে। তো আমরা এখন তার কাছে জানতে চাইব যে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। চকর মালিথা, আপনাকে আমাদের এই নিউজরুম লাইভে স্বাগত। আমি সাজ্জামান দীপু আপনাকে স্বাগত জানাচ্ছি। দীপু, আপনাকে ধন্যবাদ। আসলে মুহূর্তটা এমন, আসলে সেভাবে কথা বলার মতো একটা অবস্থা নাই, কারণ সে প্রসঙ্গে পরে আসছি। তার আগে আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। এই ঘণ্টাখানেক আগে বেগম খালেদা জিয়ার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তার মায়ের মৃত্যুর পরে। সেই পেজ থেকে সেটি আমি দর্শকদের জন্য পাঠ করে তারপরে খালেদা জিয়ার সম্পর্কে আমার সাথে ওনার যে কাজ করার অভিজ্ঞতা, ওনার সাথে আমার যে কাজ করার অভিজ্ঞতা, সেখান থেকে দু একটা কথা বলবো। সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেব তার ফেসবুক পেজে লিখেছেন, আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকের কাছে তিনি ছিলেন দেশ নেত্রী, আপসহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে। তিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক, এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও
ও অনুপ্রেরণা জুগিয়েছিল। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবু যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশের মানুষ ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ। পড়ছিলাম ভেরিফাইড ফেসবুকে তারেক রহমানের একটি পোস্ট, যেটি তার মায়ের মৃত্যুর পরে দেয়া। দীপু, আমি 2006 সাল থেকে 1/11 সরকারের সময় থেকে মূলত বেগম খালেদা জিয়া এবং বিএনপিকে ফলো করি। সাংবাদিকতা এই বিটেগুলোতে কাজ করার সুযোগ হয়। আমার কাজ করার সুযোগ হয়েছে বেগম খালেদা জিয়া যখন জেলে ছিলেন, তখন ওই বিশেষ কারাগারে সংসদ ভবনের ওখানে দিনের পর দিন ওখানে কাজ করার সুযোগ হয়েছে। আমি দেখেছি যে খালেদা জিয়া জেলখানার ভিতরে উনি কেমন ছিলেন। ওনার সাথে যারা দেখা করতে গেছেন তারা এসে আমরা গণমাধ্যম কর্মীরা তাদের সাথে কথা বলেছি। কেউ প্রকাশ্যে কথা বলেছেন, অফ দ্য রেকর্ডও আমাদের কাছে বলেছেন যে জেলখানার ভিতরেও উনি অবিচল, উনি মাথা নোয়াবার না একজন, ওনাকে যে বলা হয় আপসহীন নেত্রী, জেলখানার ভিতরেও ওনার মধ্যে সেটা ছিল। এবং উনি ওনার স্ট্যাটাস থেকে, ওনার অবস্থান থেকে কখনো কোনো জায়গায় কখনো নিচে নামেননি। এটা ওনার একটা স্টাইল বলা চলে, যে কোনো জায়গায় ওনার এরকম ছিল। দেখেছি ওই 1/11 সময় উনি কারাগার থেকে মুক্তি পেয়ে যখন ওনার ছেলে তারেক রহমান সাহেব কারাগারে অসুস্থ হয়ে তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তখন আমরা দেখেছি খালেদা জিয়া মুক্তি হয়ে পিজি হাসপাতালে ছেলের কাছে এসে এই যে মমতাময়ী মা হিসাবে সেই অসুস্থ ছেলের মাথায় হাত দেয়, যেটি ফেসবুকে বিভিন্ন জায়গায় সেই ছবি দেখে, সেইগুলো কাভার করার সুযোগ আমার হয়েছিল। তারপরে 2008 সালের নির্বাচন, সেই নির্বাচনে বিভিন্ন জায়গায় কাভারেজ করেছি। তারপরে ধরেন 2009 সাল থেকে বিএনপি বিটে এবং খালেদা জিয়ার সব অ্যাসাইনমেন্টগুলো মূলত আমি চ্যানেল আই থেকে ওই সময় কাভারেজ করেছি। দেখেছি খালেদা জিয়ার সাথে ঘুরে দেখেছি ওনার যে বলিষ্ঠতা, ওনার যে দৃঢ়তা এবং সিদ্ধান্তে অবিচল থাকা, এটা আসলে খুবই একটা বিরল একটা ছিলেন। আর উনি ওনার মধ্যে যে ওনার চেহারা, মন, মানসিকতা, আচরণ সব কিছুর মধ্যে একটা দেশপ্রেম এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সবসময় উনি এটা চিন্তা করতেন। আমরা দেখেছি যখন বিগত তত্ত্বাবধায়ক সরকার, 11 সরকার, সেই সময় আমরা দেখেছি যে তার বাড়ির সামনে বালি ট্রাক, পরবর্তীতে সেটা হলো পরবর্তীতে ওনার সাথে ওই প্রসঙ্গে আমরা আসবো। ওনার একটা ঘটনা বলি আপনাকে, যে বেগম খালেদা জিয়া যখন 91 নির্বাচনে আপসহীন নেত্রী হিসাবে সংসদে যে তার দল সংসদে যে তিনি প্রধানমন্ত্রী হলেন, সেই সময় বাংলাদেশের মতো একটা দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এটা একটা তখন আমরা শুনেছি যারা জিয়াউর রহমানের সাথেও কাজ করেছেন এবং খালেদা জিয়ার সাথেও কাজ করেছেন, ওনারা বলতেন যে খালেদা জিয়ার অ্যাডমিনিস্ট্রেশন জিয়াউর রহমানের চেয়েও টাফ। আচ্ছা। এবং ওই সময় আমরা আমরা শুনেছি যে ওই সময় খালেদা জিয়ার কোন বিষয়টি মানুষের মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছিল, সেটি হচ্ছে খালেদা জিয়া এই দেশে প্রথম নারী শিক্ষা অবৈতনিক করেছেন এবং যেসব নারীরা স্কুলে আসবে তাদের জন্য একটা উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন এবং
বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে এইরকম একটি সিদ্ধান্ত মানে সেই সময়ে মানে একটা অভূতপূর্ব সাড়া ফেলেছিল। যেমন ধরেন একটা মেয়ে সে যদি স্কুলে যায় তার স্কুলের কোনো পড়াশোনার টাকা লাগবে না, পাশাপাশি সে আবার একটা উপবৃত্তির টাকা পাবে। আমার মনে হয় ওই সময় থেকেই বাংলাদেশে একটি যুগান্তকারী পদক্ষেপ, নারীদের যে শিক্ষার ক্ষেত্রে মানে বলা যায় যে অগ্রনায়ক এই সময় এসে উনি একটা ভূমিকা রেখেছিলেন। এবার আরেকটা কথা বলি যে বিভিন্ন ঢাকার বাইরে বিভিন্ন জনসভায় বিভিন্ন কর্মসূচিতে আমি ওনার সাথে গেছি, মাইলের পর মাইল, টেকনাফ থেকে তেঁতুলিয়া আমি খালেদা জিয়ার সাথে ওনার সাথে সফর করেছি, বিভিন্ন জায়গায় দেখেছি ওনাকে দেখেছি। উনি ক্লান্ত হননি, সকালে বাসায় থেকে বেরিয়েছেন, মাইলের পর মাইল চলছেন, জনসভায় একটা জায়গায় বক্তৃতা দিয়ে আবার আর একটা। আমরা সাংবাদিকরা ক্লান্ত হয়ে যেতাম, কিন্তু উনি হতেন না, উনি বক্তব্য দিতেন এবং প্রত্যেকটা জনসভায় এত লোক, এত সমাগম। আর একটা বিষয় ওনার মধ্যে দেখেছি, ওনার একটা কমান্ড ছিল। উনি যে কমান্ড মানে ওনার উপর দিয়ে কথা বলার কোনো লোক ছিল না, সবাই ওনার ব্যক্তিত্বকে এত বেশি শ্রদ্ধা করতেন এবং এত বেশি ভালোবাসতেন ওনাকে, যে কারণে কেউ কারো কোনো কথা বলার জায়গা ছিল না। এবং ওনাকে এত ভালোবাসতেন, আমরা দেখেছি যে উনি যতবার ইলেকশনে দাঁড়িয়েছেন তিনি হারেননি। 91 থেকে 2008 পর্যন্ত উনি মানে 23টা আসন থেকে নির্বাচন করেছেন এবং এই 23টা আসনে উনি একবারও পরাজিত হননি। এটা বাংলাদেশে একটা বিরল ঘটনা। উনি একবারে 91 সালে 5টা সিটি ইলেকশন করেছিলেন, 5টাতেই জয়লাভ করেছিল। আমি বেগম খালেদা জিয়ার সাথে 2012 সালে ইন্ডিয়াতে গিয়েছিলাম, তখন বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা। ভারত সরকারের আমন্ত্রণে বাংলাদেশের বিরোধী দলীয় কোনো নেতার, আর এটি ছিল প্রথম সফর। তো বিরোধী দলীয় নেতার সাথে আমরা যখন ভারতে গেলাম তখন আমরা দেখেছি, খুব কাছে থেকে দেখেছি, ভারতের একটা ভবন আছে নয়াদিল্লিতে, একটা ভবন আছে হায়দ্রাবাদ হাউস। হায়দ্রাবাদ হাউসটা হলো কোনো দেশের রাষ্ট্র বা সরকার প্রধান যখন ভারতে যায়, সেই দেশের যখন ভারতে যায় তখন ভারতের রাষ্ট্র বা সরকার প্রধানের সাথে যে দ্বিপাক্ষিক বৈঠক বা আলোচনা, সেটা ওই হায়দ্রাবাদ হাউসেই হয়। এবং হায়দ্রাবাদ হাউসটা শুধুমাত্র অন্য দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের জন্যই হায়দ্রাবাদ হাউসটা খুলে দেওয়া হয় এবং সেখানে তারা যান, সেখানে ভারতের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এসে সেখানে বৈঠক করেন বা কথা বলেন বা কার্টিসি কল অন হয়। কিন্তু আমরা সেইবারই প্রথম দেখেছি সকল নিয়মকানুন, সকল প্রোটোকল ভেঙে কোনো দেশের বিরোধী দলীয় নেতার জন্য সেইবারই প্রথম আমরা দেখেছি যে 2012 সালে খালেদা জিয়া যখন ভারতে গেলেন, সেই হায়দ্রাবাদ হাউসটি খুলে দেওয়া হলো এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে সেখানেই খালেদা জিয়ার সাথে দ্বিপাক্ষিক বৈঠক হলো। এটা একটা আমার কাছে মনে হয়, এবং ভারতের সাংবাদিকরাও বলেছিলেন এটা একটি বিরল ঘটনা। আমরা একটু জানিয়ে দিই যে আজকে যখন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ জানা হয়েছে, তখন ভারতের যিনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি শোক বার্তা দিয়েছেন। তার যে টুইট বার্তা দিয়েছেন, তার যে ভেরিফাইড টুইট অ্যাকাউন্ট, সেখান থেকে কিন্তু শোক বার্তা দিয়েছেন। এতটুকু আমি জানাচ্ছি। না, আপনাকে থ্যাংক ইউ। তারপরে আরেকটা ঘটনা আমি বলি, আমরা খালেদা জিয়ার সাথে দিল্লি থেকে গেলাম হলো জয়পুরে। আচ্ছা, আপনি জানেন যে জয়পুর একটা জমিদারদের এলাকা এবং সেখানে এখনো জমিদার এবং রাজা রানীদের একটা শাসন বলবো না, তাদের এখনো ঐতিহ্যবাহী, তারা এখনো তাদের রাজা রানী বা তাদের সেই আগেকার আমলের সেই কালচারটা, কৃষ্টিটা এখনো আছে। বেগম খালেদা জিয়ার সাথে সফর সূচিতে একটা ছিল জয়পুরের রানী দিয়া কুমারীর সাথে একটা সৌজন্য সাক্ষাৎ, কাটিসি ভিজিট ছিল। আমরা জয়পুরের সেই রাজপ্রাসাদে বা জমিদারের বাড়িতে গেলাম, সেই রানী এলেন, সেখানে স্থানীয় লোকজন ছিলেন, রানীর প্রাসাদের লোকজনরা এলেন। রানী দিয়া কুমারী অনেক সুন্দরী একজন ভদ্রমহিলা, অনেক লম্বা চওড়া, কিন্তু খালেদা জিয়া যখন তার সামনে গেলেন, আমাদের সবার ওখানে উপস্থিত সবার মনে হলো যে খালেদা জিয়ার ব্যক্তিত্ব, সৌন্দর্য, স্মার্টনেসের কাছে
সেদিন মনে হয়েছিল যে সেই রানী ম্লান হয়ে গেলেন। সবাই শুধু ওখানে ভারতের যারা উপস্থিত ছিলেন সবাই শুধু খালেদা জিয়ার দিকেই তাকাচ্ছিলেন এবং আমাদেরকে জিজ্ঞেস করছিলেন উনি কে কে। এবং আমি দেখেছি যে সেই দিয়া কুমারী, জয়পুরের রানী দিয়া কুমারী, উনিও খালেদা জিয়ার চেহারার দিকে, গেট আপের দিকে, ওনার স্টাইলের দিকে বারবার খেয়াল করছিলেন। এটা আমাদের কাছে খুব ভালো লেগেছিল। আর এই যে ওনার সাথে সফরে আমরা যেতাম, খালেদা জিয়া কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের খোঁজ খবর নিতেন, আমরা খেয়েছি কিনা, কেমন আছি, কোনো অসুবিধা হচ্ছে কিনা, এরকম খোঁজ খবর উনি আমাদের সব সময় উনি আমাদেরকে নিয়েছেন। আবার আর ধরেন ওনার সাথে এই যে ইয়েতে কি বলে, আমরা খালেদা জিয়ার সাথে আমরা আজমির শরীফে গিয়েছি, দেখেছি উনি যে দোয়া করেছেন, সেই দোয়ার মধ্যে যে হুজুর, আজমির শরীফের যে হুজুর আছেন, ওনাকে আগের থেকেই উনি বলে দিলেন যে দেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যেন দোয়া করা হয়, এই কথাটা উনি বলে দিলেন। এই সফরে আরেকটি স্মরণীয় ঘটনা আছে আমার, সেটি হলো যে খালেদা জিয়া যখন দিল্লিতে গেলেন তখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি সরকারি কাজে, রাষ্ট্রীয় কাজে সেই সময় দিল্লির বাইরে ছিলেন। এদিকে খালেদা জিয়াও চলে আসবেন, ওনার সফরের সময়সূচিও শেষ হয়ে যাচ্ছে। প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি, উনি বাইরে যে ছিলেন, দিল্লির বাইরে যে ছিলেন, সেখানে ওনার সফরসূচি সংক্ষিপ্ত করে শুধু খালেদা জিয়ার জন্য সাক্ষাৎ করার জন্য দিল্লিতে চলে এলেন এবং খালেদা জিয়ার সাথে উনি সৌজন্য সাক্ষাৎ করলেন। আমাদের সৌভাগ্য হয়েছিল সেটি কভার করা। ভারতের এই সফরে খালেদা জিয়াকে আমি মনে করি যে সর্বোচ্চ সম্মান দেখানো হয়েছিল এবং সেই সম্মান উনি পেয়েছিলেন। ওনার সাথে আমাদের অনেক স্মৃতি, ব্যক্তিগতভাবে সেগুলো তো আমরা অনেক স্মৃতি। ওনাকে যে বলা হয় অনেক জায়গায়, ওনার বাসার সামনে যখন বালু ট্রাক দেওয়া হলো, ওনার অফিসের সামনে যখন বালু ট্রাক দেওয়া হলো, সবগুলোই রাত্রে দিনে কাভারেজ করেছি আমি দেখেছি। আমরা ভিতরে কথা বলে জেনেছি না, উনি ওনার সিদ্ধান্তে অবিচল ছিলেন, উনি ওনার জায়গা থেকে কখনো সরেননি। তো বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার যে অবদান, খালেদা জিয়ার যে ভূমিকা, এটা আসলে মনে রাখার মতো, এটা অনুসরণীয়। অবশ্যই আগামীতে যারা বা এখন যারা রাজনীতি করবে, খালেদা জিয়ার রাজনীতি, খালেদা জিয়ার স্টাইল, খালেদা জিয়ার দেশপ্রেম, এগুলো নিয়ে যদি তারা কাজ করেন, আমার মনে হয় যে এগুলো থেকে অনেক কিছু শেখার আছে। আমার মনে হয় যে গত প্রায় এক যুগ আমি ওনার সাথে কাজ করেছি। ওনার কাছাকাছি থাকার সৌভাগ্য আমার হয়েছে। কয়েক হাজার আর কর্মসূচিতে আমি ওনার সাথে উপস্থিত থাকতে পেরেছি। আমি দেখেছি ওনাকে হাত নেড়ে, ওনার যে একটা ভয়েস ছিল, সেই ভয়েস দিয়ে যে বক্তৃতা দেওয়ার স্টাইল, এটা এখনো মনে হয় যে কানে বাজে। আমরা তো দেখেছি যে তাকে মানুষ কতটা ভালোবাসতো, বাইরের দেশ এবং বাংলাদেশের বিশেষ করে সাধারণ জনগণ কতটা ভালোবাসে। তিনি যেখানেই গিয়েছেন মানুষের ঢল নামতো, যেন জনসমুদ্র তৈরি। জনসমুদ্র এটা নিয়ে বলি, ধরেন উনি যাচ্ছেন রংপুরে যাবেন, ওনার আবার আরেকটা বিষয় ছিল, উনি দেশের ভিতরেই যখন যেতেন কখনো প্লেনে বা হেলিকপ্টারে উঠতেন না, উনি বহর নিয়ে ঢাকা থেকে রওনা দিতেন। উনি যখন রওনা দিলেন, ওনার সাথে ধরেন যাচ্ছি, উনি রংপুর যাবেন, পথে সিরাজগঞ্জে ধরেন দাঁড়াবে গাড়ি, পথসভায় কোনো নির্ধারিত পথসভা না, সেই পথসভাগুলোই এক একটা জনসভা হয়ে যেত। খালেদা জিয়া আসছেন আর সেখানে মানুষের এত উপস্থিতি, ওনার খালেদা জিয়ার আগমনটাই মানুষের মধ্যে একটা উৎসব এবং স্বতঃস্ফূর্ততা তৈরি করে দিত। রাজনৈতিক ভেদাভেদ থাকবে, সবকিছুই থাকবে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিবৃতি দিয়েছে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের উপর, উনি কিভাবে কাজ করতেন, অপূরণীয় ক্ষতি। আমরা এটা সত্যি আসলে খালেদা জিয়ার যে মৃত্যুতে রাজনীতির জন্য আসলে অপূরণীয় ক্ষতি। তো দর্শক, আমরা আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম, আমরা জানাচ্ছিলাম যিনি দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার সাথে যুক্ত থেকে সংবাদকর্মী হিসেবে তার সাথে বিভিন্ন সফরে গিয়েছেন এবং বাংলাদেশেও তা বিএনপির যে বিট কাভার করেছেন,
তার অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করছিলেন। তো আজ সারা দেশের জন্য একটি 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 অপূরণীয় ক্ষতি আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বা আপনারা এতক্ষণ জেনেছেন। তো শেষ করছি এই বলে যে আগামীকাল বাদ জোহর আমরা যতটা জেনেছি বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মাজার রয়েছে সংসদ ভবনের পাশে, সেখানেই তার দাফন সম্পন্ন হবে বলে আমরা জেনেছি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ আপডেট। আর এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি সাইদুজ্জামান দীপু। এখন আপনাদেরকে এই পরবর্তীতে আপডেটের জন্য বিদায় জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। নাও তোমার এটা নাও।